শেখ হাসিনার মামলার রায়ের অনুলিপি পাওয়ার পরই ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজা পরোয়ানা পাঠাবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মঙ্গলবার সাংবাদিকদের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, অঙ্গ সংগঠন নিয়ে ট্রাইব্যুনালের দেয়া পর্যবেক্ষণ দলীয়ভাবে আওয়ামী লীগের বিচারে সহায়ক হবে। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের পর অনেকটা নির্ভর ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রায় প্রদানকারী বিচারকের প্যানেলও এদিন এজলাসে বসেননি। তবে মঙ্গলবার ট্রাইব্যুনাল ২-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলার ১৫তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সাংবাদিকদের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, শেখ হাসিনার মামলার রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর তা জেলা ম্যাজিস্ট্রেট ও কারাগারে থাকা চৌধুরী আব্দুল্লাল মামুনের কাছে পাঠানো হবে। রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই, সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। ইন্টারপোলের মাধ্যমে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনা ও কামালের সাজা পরোয়ানা পাঠানো হবে। এরই মধ্যে এই প্রক্রিয়া শুরু করেছে প্রসিকিউশন। এই ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম এরকম কম্পেনসেশনের রায় প্রদান করা হয়েছে। এইটা আসলে আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে। এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কিভাবে কার্যকর করবেন। শেখ হাসিনার মামলার রায়ে দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন নিয়ে ট্রাইব্যুনাল যে পর্যবেক্ষণ দিয়েছেন তা দলের বিচারে সহায়ক হবে বলেও জানান তিনি। পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তা ঠিক করবে সরকার। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন হবে। প্রত্যর্পণ চুক্তি দিল্লির বর্তমান বাস্তবতা প্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে। বিশ্লেষকদের মত, দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে। আহমেদ রোজার প্রতিবেদনে বিস্তারিত। ২০১৩ সালের ৮ জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে। তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা যাবে না এই চুক্তির বাধ্যবাধকতায়। ২০১৬ সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। বলা হয়, কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না। শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলছে অন্তর্বর্তী সরকার। তবে রাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত। বিশ্লেষকদের মত, সে কারণেই রাজনৈতিক ব্যক্তির জন্য বিশেষ ধারা কার্যকর হবে না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। শুধু প্রয়োজন দিল্লির রাজনৈতিক সদিচ্ছা। হত্যা, গুম, খুন এইগুলা যদি হয়, এইটাকে কখনো আবার এটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না, সংজ্ঞায়িত করা যাবে না। তার মানে রাজনৈতিক মানে এইটার বাইরে কিন্তু হত্যা, গুম, খুন এটা আছে। তো সেই বিবেচনায় আমি মনে করি যে যিনি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের আছে। শেখ হাসিনার বেলায় ভারত এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে না। যে ভারত মনে করে যে যেহেতু সে একটা বৃহৎ শক্তি, তার প্রতি অনুগত, তার স্বার্থ রক্ষাকারী যিনি রয়েছেন তাকে প্রোটেক্ট করা বা তার জীবন রক্ষা করাটা এটা ভারতীয় জাতীয় স্বার্থে। অন্তর্বর্তী সরকার গঠনের পরই শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। তখন কোনো সাড়াই দেয়নি মোদি সরকার। রায় ঘোষণার পর ভারতের রাজনীতিবিদরা সংবাদ মাধ্যমে বলছেন শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি, যা অযাচিত মনে করছেন বিশ্লেষকরা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোটা ভারতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, এই অর্থে যে যদি শেখ হাসিনা ভারতের সাথে গোপন চুক্তি যদি থেকে থাকে সেগুলো সম্পর্কে
যদি বাংলাদেশ সরকারকে অবগত করে দেয় তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে। আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভারতীয় জনগণ যারা নিরপেক্ষভাবে চিন্তা করবেন তাদের উচিত তাদের সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা। ওনারা কি কোনো ব্যক্তিকে রক্ষা করতে যে দুই দেশের জনগণের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক ক্ষতি করতে চান, নাকি একজন ব্যক্তি তাদের কাছে গুরুত্বপূর্ণ? ব্যক্তি নয়, দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কই মুখ্য বলে জানান বিশ্লেষকরা। দিল্লির ইতিবাচক সাড়া পেলেই সম্ভব মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার রায়ে আওয়ামী লীগের রাজনীতি আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, পরিবারতান্ত্রিক রাজনৈতিক ধারার ফলে নেতৃত্ব সংকটে পড়বে দলটি। সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ ভবিষ্যৎ স্বৈরাচারদের জন্য বার্তা হলে বলেও মনে করেন তারা। ঐতিহাসিকের রায় থেকে অন্যরা শিক্ষা না নিলে আওয়ামী লীগের ফিরে আসার পথ সহজ হবে বলে মত কারো কারো। 5 বারের প্রধানমন্ত্রী, বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি, আইনের চোখে কোনোটাই বিবেচ্য হয়নি। জুলাই অভ্যুত্থানে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ শেখ হাসিনার মাথায়। পলাতক থাকায় আপিলের সুযোগ নেই। দণ্ড কার্যকর না হলেও রাজনীতিতে ফিরে আসা হচ্ছে না তার, এমন মত বিশ্লেষকদের। আবার পরিবারতন্ত্রের বলয় থেকে বের হওয়াও দুষ্কর। ফলে এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সংকট মোকাবেলা করতে হবে বলে মত তাদের। ব্যক্তিগতভাবে শেখ হাসিনা হয়তো ঘুরে দাঁড়ানোর আর সুযোগ নেই, কিন্তু এখন ওনার ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে যাবে না আবার ঘুরে ফিরে তারা আসবে সেটা দেখার জন্য অপেক্ষা করা লাগবে। পরিবার বিলুপ্ত হবে কিনা সেটা সময়ের অপেক্ষা করতে হবে, কারণ শেখ সাহেবের পরে অনেকেই হাল ধরেছেন কিন্তু ফাইনালি সেটা সাস্টেইনেবল হয় নাই। আওয়ামী লীগ যেভাবে ডিসক্রেডিটেড হয়েছে বাংলাদেশের লোকের সামনে, এদের কিন্তু এখন সার্ভাইভালের প্রশ্ন এসে যাবে। আওয়ামী লীগ দল হিসেবে ঠিকই থাকবে, কিন্তু একটা সেরকম প্রভাবশালী দল হিসেবে আওয়ামী লীগ আমার মনে হয় না 15-20 বছরের মধ্যে বাংলাদেশে সেই জাতীয় প্রভাবশালী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে এমন আদেশ অন্যদের জন্য শিক্ষণীয় বলছেন বিশ্লেষকরা। তবে বাকিরা সচেতন হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। রাজনীতি পুরনো ধারায় চলতে থাকলে আবারও সংকটে পড়বে দেশ, আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে আওয়ামী লীগ। সামনে যারা ক্ষমতায় আসবে তারা যদি ভালো চালায়, তারা যদি এই ভুলগুলো না করে, তাইলে আওয়ামী লীগ পিছনে পড়বে। কিন্তু তারা যদি আবার ভুল করে, তারা যদি আবার বাড়াবাড়ি করে, তাইলে মানুষ কিন্তু অতীতটা অতি সহজে ভুলে যায়। বার্তা তো ভয়ঙ্কর বার্তা, যে জনগণের বিরুদ্ধে গেলে যুগে যুগেই যারা শাসক গোষ্ঠী তাদের উপরে আপনার জনগণ চড়াও হয়েছে। তবে মানুষ তো ইতিহাস থেকে শেখে না। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থান কেবল পরাজিত ব্যক্তি বা দল নয়, পুরো জাতির জন্য লজ্জার। এতে বিশ্ব পরিমণ্ডলে দেশের অবস্থান খাটো হয় প্রতিনিয়ত। তাই স্থিতিশীল সুস্থ ধারার রাজনৈতিক চর্চার পরামর্শ তাদের। যখন যারা ক্ষমতায় আসে তারা ভুলে যায় যে একদিন তাদের টেবিলের উল্টা দিকে যাওয়া লাগবে। আমাদের 1 কোটি লোক বিদেশে থাকে, তাহলে তারা মানুষকে মুখ দেখাইতে লজ্জা পায় যে এমন একটা দেশে তুমি বাস করো যে দেশে তোমার প্রধানমন্ত্রী পালাই দিতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 30 জনের বিরুদ্ধে 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সাক্ষ্য দিয়েছেন একজন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ এর সাক্ষ্য গ্রহণ হয়। এর আগে গত 16 নভেম্বর সাক্ষ্য দেন মিঠাপুকুর থানার ওসি মোহাম্মদ নূর আলম সিদ্দিক। 17 নম্বর সাক্ষী হিসেবে তিনি গত বছরের 16 জুলাইয়ের পুরো বর্ণনা তুলে ধরেন। পরে তাকে জেরা করেন পলাতক 24 জনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত উপস্থিত আসামিদের আইনজীবীরা। 2024 সালের 5 আগস্টের কথা মনে করে এখনো আঁতকে ওঠেন চানখারপুল আর আশুলিয়ার মানুষ।
দিনটি দগদগে ক্ষত হয়ে আছে তাদের কাছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সে ক্ষত কিছুটা হলেও নিরাময় হয়েছে বলছেন স্থানীয়রা। স্বজনরা বলছেন, দণ্ড কার্যকরে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে সরকারকে। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। চানখারপুলের পাশে নিমতলির এই গলিতে পুলিশের গুলির মুখেও দেশের পতাকা হাতে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন 17 বছরের কিশোর আনাস। 24-এর 5 আগস্ট মুক্তির লড়াইয়ে সামিল হতে মাকে চিঠি লিখে ঘর ছেড়েছিলেন তিনি। শেখ হাসিনার পতনের দিন পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় আনাসের বুক। বাংলাদেশের ফ্ল্যাগ ছিল, স্লোগান দিচ্ছিল। স্লোগান দেওয়ার পরে তার এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা। নিমতলির আব্দুল ওয়াদুদ নামে এই ব্যক্তির বাসার সামনে 10 মিনিট ধরে পড়েছিল আনাসের মরদেহ। সোমবার শেখ হাসিনার ফাঁসির আদেশে কান্নায় ভেঙে পড়েন ওয়াদুদ। এগুলো কথা বলে খুব কষ্ট। আর কোনো বাচ্চা যেন এমন না হয় বাংলার মাটিতে, সবার কাছে দোয়া চাই। আর যেন কারো এমন না হয়, আর এমন সরকারের জন্য তৈরি হওয়ার ব্যবস্থা না। নিমতলি থেকে একটু এগোলেই নাজিমউদ্দিন রোডে পড়েছিল ইয়াকুবের মরদেহ। সেই ছবি এখনো স্পষ্ট তার মায়ের চোখে। কান্নাকে সঙ্গী করে চলেছে তার দিন। শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত রায় কার্যকরের দাবি তার। যখন শুনলাম যে গুলিটা লাগলো, আমার আসমানটা ভাঙিয়ে আমার মাথার উপরে পড়ে গেছে। আমি আর নাই, যে ইয়াকুবের গুলি লাগছে, ইয়াকুবের গুলি লাগছে। ছেলের জীবন চলে গেছে, গুলিটা বাইরে গেছে। আমার তো এটা বিচার হওয়ার উচিতই। আমি তো বিচারই চাইছি। আনাস, ইয়াকুব সহ ওই দিন চাংখারপুলের আশেপাশের গলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় 6 জন। 5 আগস্ট ঘটনার ওই দিন সকালে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের এই জায়গাটিতে আমার হাতের ঠিক ডান পাশে গুলিবিদ্ধ হয়ে পড়েছিলেন জুনায়েদের মরদেহ, আর আমার হাতের ঠিক বাম পাশে পড়েছিল রাকিব হাওলাদারের মরদেহ। পাশেই ছিলেন সহযোদ্ধারা মাত্র 10 গজ দূরে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর গুলির মুখে তাদের মরদেহের কাছেও ভিড়তে পারেননি তারা। জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত সেই 5 আগস্টের দিনে রাজধানীর পাশের আশুলিয়ায় ঘটেছিল নারকীয় এক হত্যাযজ্ঞ। গুলি করে 6 জনকে হত্যার পর পোড়ানো হয় মরদেহ। সেই দগদগে স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় স্থানীয়দের। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়ার রায়ে সন্তুষ্টি জানিয়েছেন তারা। ফিরিয়ে নিয়ে এসে তাকে উপযুক্ত বিচারটা করাটাই কিন্তু মূল লক্ষ্য সামনের দিকে। নজিরবিহীন আমরা এরকম কাহিনী আমরা গন্ডগোল দেখি। আগামীতে আর কেউ যেন এমন নৃশংস অপকর্ম করার সাহস না পায়, ফাঁসির রায় কার্যকর করে সেই দৃষ্টান্ত স্থাপনের আহ্বান চাংখারপুল ও আশুলিয়ার স্থানীয়দের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। যারা মনে করেছিল বিরোধী দলের লোকজনকে গুম খুন করে ক্ষমতায় চিরদিন টিকে থাকা যায়, তারা এখন নিজেদের পতন দেখছে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বগুড়ায় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী সেবামূলক কর্মসূচিতে অংশ নেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনা যখন নিজের পতন দেখল, তখন নিজের দলের নেতাকর্মীদের রেখে শুধু আত্মীয় স্বজনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন মানবতার হাই কমিশনার। দেশ থেকে 1000 মাইল দূরে থেকেও গত 1.5 দশক ধরে সারা দেশে মানবিক কাজ করে গেছেন তিনি। যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে নিরুদ্দেশ করে দিয়ে, গুম করে দিয়ে, তাদেরকে পাতালে ফেলে দিয়ে, তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে, মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে, স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে মজবুত করবেন, নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন, তারা নিজের চোখেই নিজের পতন দেখবেন। আন্ডারওয়ার্ল্ড কানেকশন নাকি রাজনৈতিক কোন্দল, ঠিক কী কারণে পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আটক জনির কাছে তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছেন। সেই তথ্যের ভিত্তিতেই চলছে অভিযান। রাজধানীর পল্লবীতে থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যার কিলিং মিশনে অংশ নেয় অন্তত 10 জন। 3 মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন 6 জন, বাকিরা ছিল ব্যাকআপ টিমে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান ১ থেকে ২ মিনিটের মধ্যেই কিলিং মিশন শেষ করে মাথায় হেলমেট পরা হত্যাকারীরা পালিয়ে যায়। কিবরিয়ার শরীরে ১৮টি ক্ষতচিহ্ন পান ময়নাতদন্তকারী চিকিৎসক। সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ, চাইলেন ছেলে হত্যার বিচার। আমার সন্তান দিয়ে আল্লাহ তুমি সন্তান লইয়া গেলা, আমার মেয়ে কি করবো, আমার দুই এতিম কি করবো গো আল্লাহ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ। সে পার্টি করে, সে ভালো কাজ মানুষের জন্য আগায় যায়, মানুষের জন্য মানুষের সেবা যায়, তার জন্য চাঁদাবাজি করতে পারবে না। তা কোথাও গেলে কিভাবে আমার এটা করছে, এখন পর্যন্ত কিভাবে সলিউশন করে যে আমাকে উনি চাঁদাবাজি করতে পারবে না, উনি উপরে উঠে যাচ্ছে, উনি ভালো নাম ডাকাচ্ছে। স্বজনদের দাবি, কিবরিয়ার কোনো শত্রু থাকতে পারে না। এলাকায় অনেক জনপ্রিয় তিনি, আর এই জনপ্রিয়তাই হয়তো কাল হয়েছে। আমার ভাই বুঝতে পারে না যে আমার বাইরে আবার যাবে গ্লাস দিয়া, অনেকবার চেষ্টা করি গ্লাস বাড়ি দিয়ে যে ভাই আপনি উঠতেন না, এই লোকগুলি আমার কাছে সন্দেহ লাগতেছে, কিন্তু ভাই বুঝতে পারে না। এই অল্প বয়সে যে অতবার একটা পাবে এটা হয়তো মানুষের সহ্য হয় নাই। আমি জানি না ভাই, কিন্তু অনেক ভালো একটা ছেলে ছিল কিবরিয়া। কিবরিয়ার মরদেহ দেখতে পল্লবীর বাসায় ছুটে আসেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বন্ধু, স্বজনরা। ও এত একটা ভালো ছেলে ছিল, কোনো রকম কোনো ঝামেলার ভিতরে কখনোই ছিল না, কিন্তু জানি না যে কেন এই নির্মম এই হত্যাকাণ্ড। এর একটা সুষ্ঠু বিচার অবশ্যই আমরা চাই। যাকে ধরা হয়েছে একে ধরলে এর কাছ থেকে সব বেরোয় আসবে। কিলিং মিশনে অংশ নেওয়া এক শুটার জনিকে আটক করেছে পুলিশ। হত্যায় আন্ডারওয়ার্ল্ড কানেকশন ও রাজনৈতিক দ্বন্দ্বের তথ্য পেয়েছে পুলিশ। যাচাই বাছাই চলছে। একজনকে আমরা আটক করেছি, তার বক্তব্য আমরা শুনছি এবং তার কাছ থেকে যেসব তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি। এরপরে আমাদের প্রকৃত রহস্য আমরা উদ্ঘাটন করতে পারবো, আসলে কি কারণে এবং কি ঘটনার প্রেক্ষিতে এই ধরনের একটা ঘটনা সংঘটিত হলো। এর আগে ২০১৪ সালেও কিবরিয়াকে হত্যা চেষ্টা করা হয়েছিল। সে সময় প্রাণে বাঁচলেও এবার আর শেষ রক্ষা হয়নি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী প্যাসকাল রোনেহেইটস। মঙ্গলবার যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এছাড়া বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতি তার সরকারের অঙ্গীকারবদ্ধ। জানান, কার্যক্রম নিষিদ্ধের কারণে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এ সময় প্যাসকাল গ্রোডেহেন্স জানান, দীর্ঘদিন ধরে ঢাকা থেকে পণ্য আমদানি করা ডাচ কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ এবং যৌথ অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২,৭৬,৯৫,১৮৩ জন। নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের চূড়ান্ত এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল ১২,৭৬,১২,৩৮৪ জন। ইসি সচিব বলেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ৬,৪৮,১৪,৯০৭ জন এবং মহিলা ভোটার ৬,২৮,৭৯,০৪২ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ১,২৩৪ জন ভোটার রয়েছেন। ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯% এবং মহিলা ভোটার বৃদ্ধির হার ৪.১৬%। এছাড়া এনসিপি ও মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দেওয়ার কথা জানান সচিব। বলেন, ৭টি দলের নিবন্ধনের বিষয়ে পুনর্বিবেচনা করা হচ্ছে। আম জনগণ দলের বিষয়ে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে ইসি। অতীতে যারা বিমুখ ছিলেন এবার তারা এসছেন, সেটাই আর কি। বরং আমরা এটাকে একটা ভালো ইন্ডিকেটর মনে করতে পারি। কারণ আছে যে আমরা অতীতে যে গ্যাপটা যেটা ছিল সেটাকে কমেছে এবং নারী পুরুষের ভোটার সংখ্যাটা করেছে। আনইউজুয়াল তো না, বরং এটাই হওয়া উচিত। কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য ৪০,০০০ বডি ওর্ন ক্যামেরা কেনা হচ্ছে না, তবে কেনা হবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য, যা এসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করে ঠিক করবে। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত
উপদেষ্টা কমিটির বৈঠক শেষে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচনের আগে আনসারদের জন্য কেনা হবে 17,000 শটগান। আনসারদের অস্ত্র অনেক পুরনো হয়ে গেছে বলেই নতুন শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, চাহিদা থাকায় 1 কোটি পাসপোর্ট বই কেনার জন্য বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া টিকার সংকটের বিষয়টি বিবেচনা করে ইপিআই টিকাও কেনা হবে। রোজার আগে দাম নিয়ন্ত্রণে রাখতে চাল ও গম আমদানির সিদ্ধান্তের কথাও জানান ডক্টর সালেউদ্দিন। স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে, হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। মনিটর করার ব্যাপার হচ্ছে, ছবি আসবে, এটা অ্যাকশন নিতে হবে। তো অত সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারা সেই রিটার্নিং অফিসারকে দেবে। আওয়ামী লীগের দোসর এমন শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পক্ষ নিয়ে এবং শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে বিবৃতি দেওয়া শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে বিকালে ভিসি কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের কথা শোনেন, বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিজস্ব আইনি পদক্ষেপ নেবে। কিছু কিছু ক্ষেত্রে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজও শেষ করেছে। গঠিত ট্রাইব্যুনালে জড়িত শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে বলেও জানান ঢাবি উপাচার্য। আমরা স্পেসিফিক লিস্টিং করে আইনের মতামতের জন্য পাঠিয়েছি এবং আমরা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া শুরু করেছি। সুতরাং আমার এই মুহূর্তের সংখ্যা আমার মনে নেই, 30টি বা 40টি ক্ষেত্রে অলরেডি অ্যাকশন নেওয়া হয়ে গেছে এবং এই জাতীয় ষড়যন্ত্র, এটা তো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, আমরা চেষ্টা করব সবাইকে সাথে নিয়ে এটা মোকাবেলা করা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির। অদম্য জবিয়ান ঐক্য নামের এই প্যানেলের ভিপি প্রার্থী হিসেবে রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী হিসেবে মাসুদ রানা। দুপুরে ভাষা শহীদ রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। 21 জনের পূর্ণ প্যানেলে আছেন 4 জন নারী প্রার্থীও। ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম প্রত্যাশা করেন লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখবে নির্বাচন কমিশন। এদিন জাতীয় ছাত্র শক্তির প্যানেল ঘোষণা করেন দলটির সভাপতি জাহিদ আহসান। ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলে ভিপি প্রার্থী কিশোর আঞ্জুম সাম্য, জিএস প্রার্থী ফয়সাল মুরাদ এবং এজিএস প্রার্থী মোহাম্মদ শাহিন মিয়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ফর্ম দাখিলের শেষ দিন নির্বাচন কমিশনে দেখা ফর্ম জমা দিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে দেখা গেছে ভিড়। 21 পদের বিপরীতে 267টি পদে ফর্ম বিক্রি হয়। ভিপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 14 ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম। জিএস হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। এজিএস হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাসুদ রানা। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 15তম আবর্তনের শিক্ষার্থী কিশোর আঞ্জুম সাম্য। জিএস পদে ইলেকশন করবেন মোহাম্মদ ফয়সাল মুরাদ। প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের নীতিগত সিদ্ধান্ত আছে অন্তর্বর্তী সরকারের, তবে আরও বড় পরিসরে নিয়োগ দিতে চায় সরকার, তাই আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সচিবালয়ে এসব কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, সঙ্গীতের মতবৃহৎ বিষয়কে ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে দেখলে চলবে না। অন্তর্বর্তী সরকারের সময় কম উল্লেখ করে বিষয়টি পরবর্তী সরকার আসলে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে একজন শিক্ষকের মৃত্যু সাউন্ড গ্রেনেডের কারণে নয়, বরং ক্রনিক রোগে হয়েছে বলেও জানান উপদেষ্টা। নিহত শিক্ষকের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন তিনি। সরকারের পক্ষ থেকে আমরা একটা বিবৃতি দেয়া হয়েছে এবং এটাতে দেখেছেন যে এটাতে বলা হয়েছে যে আমরা আরো বৃহৎ পরিসরে এটা চালু করতে চাই, এত ক্ষুদ্র পরিসরে না। এর মানে হচ্ছে এই যে সরকার নীতিগতভাবে এটাকে সমর্থন করছে। আমাদের টার্মে তো এত বড় পর্যায়ে যাওয়ার সুযোগ হয়তো হবে না, নিঃসন্দেহে পরবর্তী গভর্নমেন্ট যারা আসবেন তারা বিষয়টা তাগিদ বোধ করবেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ সহ অধ্যস্তন সকল দেওয়ানি ও ফৌজদারি আদালত বা ট্রাইব্যুনালে কর্মরত বিচারক এবং তাদের এজলাস ভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রেজিস্ট্রার জেনারেলকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজি এবং বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদি হাসান। রিটের শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক এবং অ্যাডভোকেট মোকাদ্দেস আহমদ। রিটের শুনানিতে আইনজীবীরা বলেন, অধস্তন সকল দেওয়ানি ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনাল সমূহে কর্মরত বিচারক এবং তাদের এজলাস ও বাসভবনের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। 2005 সালে বিচার বিভাগের 2 জন বিচারককে হত্যা, বিচারকদের বাসায় চুরি এবং সাম্প্রতিক রাজশাহী মহানগর দায়রা জজের ছেলে খুন হয়েছে। এই ধরনের আরও অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা বিচার বিভাগের জন্য অশনি সংকেত। শুনানি শেষে সারা দেশে বিচারকদের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল ইস্যু করেন। পাশাপাশি রেজিস্ট্রার জেনারেলকে কমিটি গঠন করে 90 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন। কেন আদালত সুপ্রিম কোর্ট সহকারে সকল অধস্তন আদালতের নিরাপত্তা নিশ্চিত করা হবে না এই মর্মে রুল দিয়েছেন এবং রেজিস্ট্রার জেনারেলকে একটা কমিটি ফ্রেম করে সুপ্রিম কোর্ট সহকারে সকল আদালতের বর্তমান নিরাপত্তা অবস্থা নিরূপণ করে একটা রিপোর্ট দেওয়ার জন্য 90 দিনের মধ্যে। আশুলিয়ার বাইপাইলে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিকেলে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় ঘটনা ঘটে। বাসের হেল্পার জানান, ওয়ার্কশপ থেকে গাড়ি মেরামতের পর গ্যারেজে ফিরছিলেন। এ সময় চলন্ত বাসের পেছনের অংশে আগুন দেখতে পান। পরে সড়কের পাশে পার্কিং করলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে গোটা বাসটি পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। রাতে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত মহারণের এই মধ্যে শুরুর একাদশ ঘোষণা হয়েছে। ম্যাচটি কভার করতে জাতীয় স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী নাসিফ শুভ। যাচ্ছি শুভর কাছে। শুভ, টান উত্তেজনার এই ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কেমন উত্তেজনা দেখছেন, সবকিছু জানাবেন। যেহেতু ম্যাচটা ভারত বাংলাদেশে, তো সেখানে আসলে টান উত্তেজনা থাকবে, সেটাই স্বাভাবিক এবং হয়েছেও কিন্তু তাই। যেহেতু আজকে ওয়ার্কিং ডে ছিল, বৃহস্পতিবার, তো শুরুতে কিন্তু দর্শক সমাগম কিছুটা কম ছিল, কিন্তু আমি যদি আপনাদের একটু দেখাই, এখন কিন্তু প্রচুর দর্শক কিন্তু ঢুকছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সকলে লাইন ধরে সুশৃঙ্খলভাবে কিন্তু তারা যাচ্ছেন। সে সাথে সকলেই কিন্তু প্রত্যাশা করছেন যে আজকের ম্যাচটাকে ঘিরে অ্যাটলিস্ট জয় নিয়ে বাংলাদেশ মাঠ ছাড়বে। কেননা শিলংয়ে যখন বাংলাদেশের সাথে প্রথম এই এফসি কোয়ালিফায়ার্সের ম্যাচটি হয়েছিল, সেখানে কিন্তু গোল শূন্য ড্র করেছিল, কিন্তু সেই ম্যাচে বাংলাদেশ প্রভাব বিস্তার করেছিল এবং এই ম্যাচেও কিন্তু সেটাই তারা চাইবে প্রভাব বিস্তার করতে, সেটাই কিন্তু স্বাভাবিক। কারণ আমরা যতটুকু আমরা বুঝতে পারছি যে একাদশে কিন্তু পরিবর্তন এসেছে। মুরসালিন একাদশে ফিরেছেন এবং ফেরার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিন্তু অধিনায়ক জামাল ভুঁইয়া, যেটি আসলে আমরা গতকাল পর্যন্ত আমরা সকলে আসলে শঙ্কায় ছিলাম যে তিনি শুরুর একাদশে থাকেন কিনা, তো এবারও কিন্তু তার শুরুর একাদশে না খেলারই আসলে সম্ভাবনাটা বেশি রয়েছে। অর্থাৎ জামাল ভুঁইয়াকে বসিয়ে ইন করানো হচ্ছে মুরসালিনকে। আমরা জানি যে মুরসালিন ইনজুরি সমস্যা ছিল, তবে বেশ কয়েকদিন নিজের যে জায়গা থেকে আসছে, তো সেইখান থেকে আসলে তারা চাইবে যে সেরাটা দিতে। এবং বাংলাদেশে যদি আমরা মিডফিল্ডের কথা যদি চিন্তা করি, অবশ্যই সেই জায়গায় হামজা চৌধুরীর মতন ফুটবলার আছেন, সমীর সোমরা আছেন, তো তারা কিন্তু চাইবেন। এবং আমরা দেখছি যে এখানে অনেকগুলো অডিয়েন্স আছেন, তো আপনারা নিশ্চয়ই বাংলাদেশের জয়টা নিয়েই আসলে বাসায় ফিরতে চাইছেন। ইনশাল্লাহ জয় নিয়ে ইনশাল্লাহ ফিরবো। যেহেতু বাংলাদেশ আমরা জানি যে ভারতের সাথে যখন খেলাটা হচ্ছে তখন একটা বাড়তি উন্মাদনা কিন্তু থাকছে, তো এই ম্যাচ আসলে কিরকম উত্তেজনা বা কিরকম প্রত্যাশা করছেন যে প্রতিদ্বন্দ্বিতা কেমন থাকে? জি, অবশ্যই এটা উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ। আমরা সবসময় জয়ের আশা নিয়েই আমরা মাঠমুখী হচ্ছে। বাংলাদেশের সকল দর্শক বাংলাদেশের 64 জেলা থেকে আসতেছে, একটাই উদ্দেশ্য, একটা লক্ষ্য আমাদের, আমরা জয় নিয়েই ফিরবো ইনশাল্লাহ। আর হামজা চৌধুরী আসার পরে বাংলাদেশের ফুটবলটা উজ্জীবিত হয়েছে এবং আমাদের একটা যে অনুপ্রেরণা, একমাত্র হামজা বাংলাদেশের একটা মডেল, এর পাশাপাশি সমীর সোম আসতেছে। একসময় আমরা বাংলাদেশে ভালো কিছু করব, এই উদ্দীপনা, এই উজ্জীবিত আমরা বিশ্বাস বুঝতে পারছেন যে হামজা চৌধুরী বাংলাদেশ দলে শুভ দেখাচ্ছিলেন, উপস্থিত সবাই সেখানে অনেক বেশি এক্সাইটেড ম্যাচ নিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে। মিরপুরে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। কালো মাটির ওপর সবুজ ঘাসের আভা মিরপুর টেস্টের উইকেটে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কেমন হবে উইকেটের আচরণ, চিরজনের স্পিন উইকেট নাকি সুবিধা পাবে ব্যাটাররা, বিস্তারিত জানবো হাসান আল মারুফের রিপোর্টে।
বাংলাদেশ আয়ারল্যান্ড মিরপুর টেস্টের উইকেট কিছুটা ঘাস রেখে তৈরি করা হয়েছে এই উইকেট। দূর থেকে যতটুকু বোঝা যাচ্ছে প্রথম দিকে পেসাররা কিছুটা দাপট দেখালেও প্রথম দিন শেষে স্পিনাররাই আধিপত্য দেখাবে বা প্রথম দিকে ব্যাটাররা কিছুটা সুবিধা পেলেও সময় যত গড়াবে এই উইকেটে স্পিনাররাই সুবিধা আদায় করে নেবে। কালো মাটির উইকেটের একটা বিশেষত্ব, এই উইকেটে ব্যাটারদের বল খেলতে কিছুটা সময় লাগে, বল একটু দেরিতে আসে ব্যাটে এবং সময় যত গড়ায় স্পিনাররা এখানে আধিপত্য বিস্তার করে। যেমনটা আমরা মিরপুরের চিরাচরিত যে রূপ বরাবরই টেস্টে আমরা তেমনটাই দেখেছি মিরপুরের এই উইকেটে। তবে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স বলছেন 2 থেকে আড়াই দিনের মতো এই উইকেটে ব্যাটাররা সুবিধা পাবে। সেটা কতটুকু হবে সেটা নিশ্চয়ই সময় বলে দেবে। এর মধ্যে আইরিশ কোচ বলেছেন এই উইকেটের কথা বিবেচনায় নিয়েই স্পিনারদের একটা আধিক্য থাকার ইঙ্গিত দিয়েছেন একাদশে। কেমন হতে পারে আয়ারল্যান্ডের একাদশ? অভিষেক হতে পারে গেভিন হো, যিনি লেগ স্পিনার হিসেবে আইরিশ স্কোয়াডে আছেন। প্রথম টেস্টে সুযোগ পাননি, তবে দ্বিতীয় টেস্টের একাদশে তার থাকার সম্ভাবনা প্রবল। যদি সেটি হয় তাহলে 3 স্পিনার নিয়ে একাদশ সাজাতে পারে আয়ারল্যান্ড। বাংলাদেশের একাদশেও একটি পরিবর্তন আসতে পারে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে নাহিদ রানা বিশ্রামে থাকতে পারেন, সেই জায়গায় হয়তো আরেকটি পেসার একাদশে দেখা যেতে পারে। এই উইকেটে যদি 300 বা তার চেয়ে বেশি রান কোনো দল স্কোর করতে পারে শুরুর দিকে, তাহলে জয়ের সম্ভাবনায় সবচেয়ে বেশি এগিয়ে থাকবে সেই দলটা। চতুর্থ ইনিংসে এখানে ব্যাট করাটা খুব বেশি কঠিন হবে। এই মিরপুরেই সবশেষ দুটো টেস্টে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের কাছে হেরেছিল। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে 2023 সালে এই মাঠেই প্রথম দেখায় 7 উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ, যেখানে 3 পেসার নিয়ে একাদশ সাজালেও এই টেস্টের উইকেট বলছে শুরুর দিকে কিছুটা স্পোর্টিং থাকলেও দিন যত গড়াবে মিরপুরের যে রূপ, যে কালো মাটির উইকেটে আমরা স্পিনারদের দাপট দেখি, সেটি হয়তো দেখা যাবে। সিলেটে 4 দিন এবং 1.5 সেশনের মতো গড়িয়েছিল সেই টেস্ট। মিরপুর টেস্টটা কতদিন যাবে সেটা এখন প্রশ্ন। সিলেটে স্পিনাররা আইরিশদের পরীক্ষা নিলেও স্পোর্টিং উইকেটে ভালো করেছে বাংলাদেশের ব্যাটাররাও। তবে মিরপুরে হলফ করেই বলা যায় এই উইকেটে আইরিশদের অগ্নি পরীক্ষায় দিতে হবে বাংলাদেশের সামনে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। নওগাঁ 3 আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মহাদেবপুরে বিক্ষোভ করছেন দলের একাংশ নেতাকর্মীরা। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, বিক্ষোভকারীরা কি বলছেন একটু বিস্তারিত জানাবেন সেখানকার পরিস্থিতি। সোহার, আমি এই মুহূর্তে নওগাঁর মহাদেবপুরে আছি। এটি হচ্ছে জয়পুরহাট নওগাঁ আঞ্চলিক মহাসড়ক। এই মহাসড়কটি দুপুরের পর থেকে বিক্ষোভকারীরা দখলে নিয়ে তারা যানবাহন বন্ধ করে দিয়ে আন্দোলন করছে। এখানে মূলত নওগাঁ 3 আসন, বদলগাছি মহাদেবপুর আসন, এই আসনের বিএনপির প্রাথমিকভাবে যে মনোনয়ন দেওয়া হয়েছে সেটি ফজলে হুদা বাবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। বদলগাছি বিএনপির তিনি সভাপতি, উপজেলা বিএনপির সভাপতি, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলতে আসলে প্রাথমিকভাবে বাছাই করে নাম ঘোষণা করা হয়েছে। এরপর থেকে কিন্তু এখানে আরও যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, বিশেষ করে রবিউল আলম বুলেট, যিনি মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি, তার সমর্থক এবং একই সাথে গত 18 যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যিনি প্রার্থী ছিলেন তার কর্মী সমর্থক সবাই মিলে কিন্তু বিক্ষোভ শুরু করে এবং গত কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ হচ্ছে। আমরা দেখছি মহাদেবপুর পার্শ্ববর্তী বিভিন্ন যে জনপদগুলো আছে সেগুলো বিক্ষোভে আসলে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। তারা দাবি করছে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে মূলত যারা নেতাকর্মী আছেন তৃণমূলের, তাদেরকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তারা তাদের দাবি করছেন যে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হচ্ছে না। এই কারণেই তারা আসলে বিক্ষোভ শুরু করেছেন এবং আজকের এই বিক্ষোভে অর্থাৎ মশাল নিয়ে তারা মিছিল করেছেন এবং এই মুহূর্তে মহাদেবপুরের প্রধান যে সড়ক সেখানে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তাদের দাবি যে মনোনয়ন যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা তুলে নিয়ে নতুন করে আবারও মনোনয়ন ঘোষণা করা হোক এবং সেটি তৃণমূলের নেতাকর্মীদের কাছ থেকে মতামতের ভিত্তিতে আসলে মনোনয়ন ঘোষণা করা হোক। বিক্ষোভকারীদের দাবি রবিউল আলম বুলেট, যিনি ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত বিএনপির আন্দোলনে সক্রিয় আছেন,
তিনি তাদের মতো করে তারা বলছেন যে রবিউল আলম বুলেটই আসলে যোগ্য প্রার্থী, তাকে মনোনয়ন দেওয়া হোক এবং পুনর্বিবেচনা করে আবারও দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এই তাদের দাবিটি মেনে নেবেন এবং তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আবারও মনোনয়ন দিবেন, এমনটি কিন্তু এরা দাবি করছে। এর বাইরে যদি বলি যে বিক্ষোভকারীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। শফিক, আপনাকে ধন্যবাদ। ঢাকা ৪ আসনে গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিজ সংসদীয় এলাকা চষে বেড়ান ধানেশীষের প্রার্থী। মঙ্গলবার কদমতলী থানার ৬১ নং ওয়ার্ডে জনসংযোগ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই সদস্য সচিব। ওয়ার্ডের প্রতিটি রাস্তা অলিগুলি ঘুরে ধানেশীষের পক্ষে থাকার আহ্বান জানান। আসন্ন নির্বাচন ঘিরে ভোটার ও সাধারণ মানুষের কাছে দোয়া কামনা করেন তানভীর আহমেদ রবিন। দেখে যাওয়া ফ্যাসিস্ট সরকারের সমাজের মধ্যে যে অসঙ্গতি, যেই বিবিধ সমস্যা, আমরা এলাকার মানুষের জন্য দায়বদ্ধতা নিয়ে স্বচ্ছতার সাথে রাত দিন ২৪ ঘন্টা আমরা পরিশ্রম করে মানুষের প্রত্যাশা পূরণ করব। চট্টগ্রাম ২ ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে মিছিল করেছে বিএনপির সমর্থকরা। সোমবার রাতে দাঁতমারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিছিলটি হেয়াকো বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও গণসংযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা বাস্তবায়নে ধানেশীষের প্রার্থীকে জয়ী করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। শেখ হাসিনার ফাঁসির রায়ে গাজীপুরের টঙ্গীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিকেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে মিছিল নিয়ে টঙ্গী বাজারে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা। পরে আনন্দ মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে। এ সময় নেতারা বলেন, শুধু রায় ঘোষণায় নয়, অনতিবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করতে হবে। এই ন্যায় বিচার হয়েছে। আমরা এই দেশের জনগণ চাই দ্রুত এই রায় যেন কার্যকর হয়।